নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে সেই চোখ রাখছি খবরে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে ঘৃণামূলক বক্তব্য বন্ধ করতে হবে বলে সোমবার এক পর্যবেক্ষণে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা যাতে লঙ্ঘিত না হয় নিশ্চিত করতে হবে তাও বলে পর্যবেক্ষণে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সোশ্যাল মিডিয়ায় ক্রমবর্ধমান বিদ্বেষমূলক পোস্ট নিয়ে চিন্তা ব্যক্ত করল দেশের সর্বোচ্চ আদালত। মত প্রকাশের স্বাধীনতার নামে সবকিছুকেই ন্যায্য বলে প্রতিপন্ন করার চেষ্টা চলছে। এই প্রবণতা মারাত্মক বলে পর্যবেক্ষণে উল্লেখ করেছে সর্বোচ্চ আদালত। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা বনলির বিরুদ্ধে দায়ের করা ওয়াজাহাত খানের মামলার ভিত্তিতে এই পর্যবেক্ষণ বিচারপতি বি.ভি. নাগারাথনা এবং বিচারপতি অগাস্টিন জজ ফ্রান্সিস বিশ্বনাথনের বেঞ্চের আদালতের নির্দেশ যে পোস্ট বা মন্তব্য ঘৃণা বা বিদ্বেষ ছড়ায় সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা উচিত। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকে সজাগ থাকতে হবে, তবে এটাও নিশ্চিত করতে হবে যাতে কারো বাক স্বাধীনতা খর্ব না হয়। কারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকা প্রয়োজন, এটা মৌলিক অধিকার। সেই অধিকারের মূল্য ও গুরুত্ব বোঝা প্রয়োজন সবারই, পর্যবেক্ষণে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এমন পরিস্থিতি তৈরি হওয়া কখনো কাম্য নয় যাতে বারবার রাজ্য বা কেন্দ্রকে হস্তক্ষেপ করতে হয়। ঘৃণামূলক বক্তব্য যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে কঠোর দৃষ্টি রাখা প্রয়োজন। সাধারণ নাগরিকদেরও উচিত ঘৃণা ছড়ানো থেকে বিরত থাকা। যেসব পোস্ট সমাজের জন্য ক্ষতিকারক সেগুলো লাইক শেয়ার করা থেকে বিরত থাকা প্রয়োজন বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করার পর তা মুছে ফেলার কোনো অর্থ নেই। একবার ইন্টারনেটে কোনো জিনিস পোস্ট করলে তা চিরতরে থেকে যায়। মত প্রকাশের স্বাধীনতা অধিকারের মধ্যে পড়ে, কিন্তু এর অপব্যবহার করলে পরিণাম খারাপ হয়। আদালতে ভিড় বাড়ে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। গৃহ পুনর্বাসন প্রাপ্তদের বিভিন্ন দাবি নিয়ে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে। সোমবার ধরতি আভা জনভাগিদারি অভিযান অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্ম শতবর্ষ উপলক্ষে জনজাতীয় গৌরব বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে পক্ষকাল ব্যাপী ধরতি আভা জনভাগিদারি অভিযান অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে। এই অভিযানের অঙ্গ হিসেবে সোমবার বেলবাড়ি ব্লকের গোবিন্দ কমিউনিটি হলে আয়োজিত প্রশাসনিক শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে পুনর্বাসন প্রাপ্ত ব্রু শরণার্থীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গত শনিবার কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 16 জানুয়ারি 2020 ব্রু শরণার্থীদের আপনারা সবাই জানেন 23 বছর ধরে কত বঞ্চনা। এর আগের সরকার ছিল, আমরা দেখেছি কুম্ভীরাশ্রু ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি, কিন্তু আমাদের সরকার আসার পর এই ব্রু শরণার্থীদের তাদের যেভাবে একটা মানুষ হিসাবে বাঁচার অধিকার তাদের দেওয়ার সেই কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা সেটা করতে পেরেছি। এবং যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আমি যখন মুখ্যমন্ত্রী হই আরও যাতে তাড়াতাড়ি করে তাদের সেটেলমেন্ট হয় তার ব্যবস্থা আমি করেছি। এর মধ্যে ওরা আমার সাথে দেখা করেছে, কিছু সমস্যা ওনাদের আছে। আমি বলেছি আপনাদের যে সমস্যাগুলো আছে, কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, সেগুলো আমি দেখব। গত পরশু দিনে আমি একটা ডিও লেটার আমি মাননীয় আমাদের গৃহমন্ত্রীজির কাছে আমি পাঠিয়েছি। ওনাদের যে সমস্যা থাকবে, এত বড় একটা প্রবলেম আমরা সলভ করেছি, যে ছোটোখাটো যে প্রবলেম সেই সলভ করার জন্য আমি ডিও লেটার ওনারা যে আমার কাছে রিপ্রেজেন্টেশন দিয়েছে সেই রিপ্রেজেন্টেশনের বেস করে আমি সেটাও পাঠিয়েছি বন্ধুগণ। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে নির্মিত এবং নির্মীয়মান পরিকাঠামোগুলো সংস্কার প্রক্রিয়ার জন্য বাজেটের 10% অর্থ বরাদ্দ রাখার জন্য সবকটি দপ্তরকে নির্দেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ছাত্রাবাস, অনেক সময় অনেক ছাত্রাবাসে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর যাচ্ছেন বিভিন্ন জায়গায়, সেখানে প্রপার সংস্কারও হয় না। সেই সংস্কার আমি বারবার বলছি, এর আগেও বলেছি যে 10% আমাদের যে বাজেট আছে 10% রাখতে হবে বিভিন্ন ডিপার্টমেন্টে ফর মেনটেনেন্স। আমরা বিভিন্ন বিল্ডিং তৈরি করি, বিভিন্ন গাড়ি খরিদ করি, বিভিন্ন স্কুলে জিনিসপত্র আনি, কিন্তু তার মেনটেনেন্স হয় না। তার জন্য আমরা একটা ডিসিশন নিয়েছিলাম ক্যাবিনেটে যে 10% সেই মেনটেনেন্স আমাদের করতে হবে। এবং সেটা আজকে এই যে আমাদের যে অভিযান তার মাধ্যমেও কিন্তু এই যে আশ্রম সরকারি আবাসিক যে বিদ্যালয় সেখানেও কিন্তু সেই জিনিসটা করার সুযোগ রয়েছে। প্রত্যন্ত এলাকার
জনজাতিদের সার্বিক বিকাশের লক্ষ্যে হাতে নেওয়া হয়েছে ধরতি আভা জনভাগিদারি অভিযান কর্মসূচি। এখনো রাজ্যের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী অনেক জনজাতি পরিবারের নেই কোনো নথিপত্র, কিন্তু সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে একান্ত প্রয়োজন এইসব নথিপত্র। প্রয়োজনে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পিআরটিসি, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি। পক্ষকাল ব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনজাতিদের হাতে তুলে দেওয়া হবে এই সকল যাবতীয় নথিপত্র। সোমবারের এই প্রশাসনিক শিবিরকে কেন্দ্র করে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় সংশ্লিষ্ট এলাকার জনজাতিদের মধ্যে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বোন মেরু ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে 10 লক্ষ টাকা পর্যন্ত মিলবে কেন্দ্রীয় সহায়তা। যা ত্রিপুরার ক্ষেত্রে একটা বড় পাওনা। থ্যালাসেমিয়া রোগের ওপর আয়োজিত কর্মসূচিতে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে থ্যালাসেমিয়া রোগের উপর আয়োজিত হয় সচেতনতামূলক কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে মোহন ফাউন্ডেশনের সঙ্গে কথা হচ্ছে রাজ্য সরকারের। এরই মাঝে বাল সেবা যোজনার মাধ্যমে বোন মেরু ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে 10 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেবার কথা সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, যা ত্রিপুরার জন্য বড় পাওনা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্কিম করেছে বাল সেবা যোজনা। সেখানে বলা হয়েছে যে বোন মেরো ট্রান্সপ্লান্ট ইজ ভেরি কস্টলি, উই নো, এবং তার জন্য দেখলাম এখানে প্রায় 10 লাখ করে এই বাল সেবা যোজনার মাধ্যমে ওনারা সেটা এক এক পেশেন্টকে যাদের বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে হবে তাদেরকে সেই দেওয়ার ব্যবস্থা করেছে, এবং তার সাথে কোলাবোরেট করেছে একটা কোল ইন্ডিয়া যে লিমিটেড, তারাও এর সাথে যুক্ত হয়েছে। তো এটা আমাদের জন্য খুব ভালো। আপনারা সবাই জানেন আমার এখানে প্রায়শ প্রতি বুধবারে আমি বসি মুখ্যমন্ত্রীর সময় বসতে, এবং একটা বিরাট একটা পার্সেন্টেজ কিন্তু এই বোন মেরো ট্রান্সপ্লান্ট নিয়ে আমাদের কাছে আসে। যে কারণে আমাদের এই উদ্যোগ যে এখানেও কেন বোন মেরো ট্রান্সপ্লান্ট হবে না। তো যেহেতু এই ধরনের একটা স্কিম আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি থেকে শুরু হয়েছে এবং 10 লাখ পর্যন্ত ওনারা হেল্প করবেন, আমাদের জন্য এটা এক্সট্রা পাওনা আমি বলবো। আমি জানি না আমাদের হেলথ ডিপার্টমেন্ট এই বিষয়ে অবগত আছে কিনা, যদি থাকে, এবং কারণ সমস্ত স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে সেই ডিরেকশন ওনারা দিয়েছেন, কারণ পার্লামেন্টে আমাদের অনারেবল হেলথ মিনিস্টার সেটা ওখানে ওনার বক্তব্যতে বলেছেন। এখানে থ্যালাসেমিয়ার মতো বিষয়গুলি নিয়ে বিদ্যালয় পর্যায়ে সচেতনতামূলক আলোচনা প্রয়োজন বলে এদিন কর্মসূচিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুরু করেছেন। ত্রিপুরায় বর্তমানে প্রায় 2858 জন থ্যালাসেমিয়া রোগী তারা এখানে আছে। আমাদের স্কুল ও কলেজ পড়ুয়াদের এখানে দেখছি অনেক যারা স্টুডেন্ট আসছে। আমি জানি ওরা দে আর নট সো মাচ অ্যাটেন্টিভ, কারণ এখনো সেই রকম ম্যাচুরিটি আসেনি। কিন্তু ম্যাচুরিটি কিন্তু বয়সের সাথে হয় না। যখন এটাকে অ্যাড্রেস করা হবে প্রপারলি, যখন ফোকাস করবে, সেটার গুরুত্ব সম্পর্কে বোঝানো হবে বিভিন্নভাবে, স্কুল কলেজের ভিতরে, ক্লাসরুমে। আমাদের টিচারদের নিয়েও একটা ট্রেনিং করা দরকার। সেখানে যদি তারা যখন বলবে, এটা ক্লাস শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আলোচনা করা দরকার। আমি এই বিষয় নিয়ে আমি আমাদের স্কুল এডুকেশনের যারা আধিকারিকরা আছেন তাদেরকে আমি বলবো এই বিষয়গুলো নিয়ে কথা বলা। আমাদের এখানে ত্রিপুরাতে আমরা সবাই জানি যে এখানে যে হিপাটাইটিস তো আছেই, তাছাড়াও এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে এখন ড্রাগ এডিকশন নিয়ে আমরা খুব চিন্তায় আছি। তো ড্রাগ এডিকশনকে আমরা নির্মূল করার জন্য আমরা তো যারা বিভিন্ন এজেন্সি আছে তারা তো কাজ করছে, কিন্তু অ্যাওয়ারনেস, সর্বত্র অ্যাওয়ারনেসের প্রয়োজন হয়। থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ যা শরীরে হিমোগ্লোবিন উৎপাদনে সমস্যার সৃষ্টি করে। এর কারণে শরীরে লোহিত রক্তকণিকা কমে যায় এবং দেখা দেয় রক্তাল্পতা। আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া এই রোগের প্রধান দুটি বিভাগ। ভারতে প্রতি বছর 10 থেকে 15 হাজার শিশু আক্রান্ত হচ্ছে থ্যালাসেমিয়া রোগে। গোটা দেশে বর্তমানে 2.4 কোটি থ্যালাসেমিয়া রোগী রয়েছেন, যেখানে ত্রিপুরায় থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা হল 2858 জন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চিত্তাকর্ষক আর্থিক প্রবৃদ্ধি হয়েছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের। এই ক্ষেত্রে সর্বশেষ 2024-25 অর্থ বছরে মুনাফা হয়েছে 29.87 কোটি টাকা। সোমবার সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন টিআইটিসিএল চেয়ারম্যান নওয়াদুল মুনিক।
চিত্তাকর্ষক আর্থিক প্রবৃদ্ধি হয়েছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের। এই ক্ষেত্রে 2022-23 অর্থ বছরের ঋণ আদায় 20.72 কোটি টাকা থেকে বেড়ে 22 কোটি টাকা, 2024-25 অর্থ বছরে ইজারা ভাড়া আদায় 25.20 কোটি টাকা থেকে বেড়ে 6.51 কোটি টাকা এবং মুনাফা 24.02 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 29.87 কোটি টাকা। সোমবার সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান নবাদুল বণিক। শেষ যে অর্থবর্ষ তার মধ্যে দাঁড়িয়েছে সেটা 9,87,00,000 টাকা, এবং আমার মনে হয় এটা অনেক বিগ চ্যালেঞ্জ ছিল আমাদের প্রত্যেকটা এমপ্লয়ির জন্য, এবং আমাদের সবাই মিলে সেই কাজটা করেছি। এবং শুধুমাত্র আপনারা বলবেন যে আমরা কিভাবে সেটা করছি, আমরা বিভিন্ন শিল্প বন্ধক যারা ছিল তাদের অনেক রেন্ট হয়ে গিয়েছিল, তাদের জন্য আমরা রেন্ট ফাইনের ক্ষেত্রে আমরা 90% 2023 সালে টিআইডিসিএল এর পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর থেকে কর্পোরেশন শিল্প বান্ধব নীতি গ্রহণ করেছে, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করেছে এবং ত্রিপুরা জুড়ে উদ্যোক্তাদের সহায়তা করার জন্য আবেদন প্রক্রিয়া সহজ করেছে। এই পরিবর্তনগুলি টিআইডিসিএল কে অর্থনৈতিক রূপান্তরের জন্য একটি অনুঘটক হিসেবে গড়ে তোলার জন্য ডিজাইন করা হয়েছে বলে কুঞ্জবাণীর কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন টিআইডিসিএল চেয়ারম্যান। সেটার আপগ্রেশনের কাজ চলছে, কারণ অনেক মিডিয়া বন্ধুরাও আমাকে প্রশ্ন করছিল যে সিঙ্গেল উইন্ডো সিস্টেম মাঝখানে মুখ থুবড়ে গিয়েছে, সেটা সার্ভার কাজ করছে না। কারণ আপনারা জেনে খুশি হবেন এই সিঙ্গেল উইন্ডো সিস্টেমে কিন্তু এই রাজ্যের শুধুমাত্র যে শিল্পপতিরা ইউজ করেছে সেটা না, বিভিন্ন তার রেজিস্ট্রেশন, বিভিন্ন তার সার্টিফিকেশন কাজের জন্য সেই সিঙ্গেল উইন্ডো সিস্টেমে এসে ব্যবহার করছিল, এবং তার থেকে আরো বেশি করে অ্যাপ্লিকেশনের কাজটা আমরা এই নতুন সফটওয়্যারের মাধ্যমে করছি। তার মধ্যে নতুন করে আমরা সিকিউরিটি সিস্টেম, এন্টি লকার সিস্টেম, তার প্যান কার্ডের যাচাই অবস্থান থেকে আরম্ভ করে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজও আমরা এখন সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মধ্যে আমরা সেই কাজটা করতে পারছি। এবং সবচেয়ে বড় যে একটা ডিসিশন সেই কাজ, টিআইডিসিএল বর্তমানে 13টি শিল্পাঞ্চলে জমি বরাদ্দ পরিচালনা করে 7টি নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা চলছে। এমএসএমই প্রকল্পের আওতায় এডিনগর, বাধারঘাট, ধর্মনগর এবং আর.কে. নগর অবকাঠামোগত উন্নয়নের জন্য ইতিমধ্যেই 237.08 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন টিআইডিসিএল চেয়ারম্যান। কর্পোরেশনের স্বাগত পোর্টাল নতুন করে তৈরি করা হয়েছে, যাতে প্যান যাচাইকরণ, হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন, অনলাইন পেমেন্ট, রিয়েল টাইম ট্র্যাকিং এবং একটি ইন্টারেক্টিভ সহায়তা উইজার্ডের মতো বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে আগের চেয়ে আরও সহজলভ্য করে তোলা হয়েছে অনুমোদন এবং লাইসেন্সিং। শিল্প ইউনিটগুলির জন্য একটি বড় স্বস্তির বিষয় হলো বাধারঘাট এবং এডি নগরে ইজারা ভাড়া প্রতি বর্গফুট 25 টাকা থেকে কমিয়ে 20.45 টাকা করা হয়েছে, যার ফলে প্রায় 60টি ইউনিট উপকৃত হচ্ছে। নতুন নীতিমালায় এখন সমর্পণ করা জমির ওপর ফেরত, নির্মাণ ও উৎপাদন জন্য সময়সীমা বৃদ্ধি এবং সহযোগী প্রতিষ্ঠানগুলিকে অনুমতি দেওয়া হয়েছে সাবলিজের। টিআইডিসিএল 24টি বন্ধ ইউনিট থেকে 28 একর জমি পুনরুদ্ধার করেছে, নতুন উদ্যোক্তাদের কাছে পুনরায় বরাদ্দ করেছে এবং পূর্বে বন্ধ হয়ে যাওয়া 4টি ইউনিট পুনরুজ্জীবিত করেছে সফলভাবে বলে দাবি করেছেন টিআইডিসিএল এর চেয়ারম্যান। এশীয় উন্নয়ন ব্যাংকের 9টি শিল্পাঞ্চলে বিশ্বমানের অবকাঠামোর জন্য 975.26 কোটি টাকা অনুমোদন করেছে। পরিকল্পিত উন্নয়নের মধ্যে রয়েছে 34 কিলোমিটার রাস্তা, 4টি সেতু, 66 কিলোমিটার নিষ্কাশন, 36 কিলোমিটার পানির পাইপলাইন, 22টি গভীর নলকূপ, সীমানা প্রাচীর নেটওয়ার্ক বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন টিআইডিসিএল চেয়ারম্যান নবাদুল বণিক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 2024 সালের আগস্টের ভয়াবহ বন্যায় ভেঙে যায় রাস্তা। এবার ধীরে ধীরে গোমতী নদীর জলে তলিয়ে যাচ্ছে যোগাযোগের একমাত্র রাস্তাটি। আসন্ন বর্ষা তাই শঙ্কিত সোনামুড়ার বড়নারায়ণ এলাকার বাসিন্দারা। 2024 সালের বন্যায় গোমতী নদীতে তলিয়ে যাওয়া সড়ক 2025 সালেও সংস্কারে হাত দেয়নি দপ্তর। প্রেক্ষিতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কায় সোনামুড়ার বড়নারায়ণ এলাকার বাসিন্দারা। 2024 সালের বন্যায় সোনামুড়া
গোমতী নদী লাগোয়া বড়নারায়ণ এলাকা বন্যায় আক্রান্ত হয়। জনগণ নিজেদের ক্ষয়ক্ষতি সারিয়ে তুলতে পারলেও নদী ভাঙা রোধ করতে পারেনি সরকার। এক্ষেত্রে নেতা মন্ত্রী এমনকি সাংসদ পর্যন্ত সফর করে গেছেন এলাকায়, এখনো হয়নি সমস্যার সমাধান বলে অভিযোগ সংশ্লিষ্ট গ্রামবাসীদের। 2024-এর যে বন্যা, ভয়াবহ বন্যার পরিস্থিতির কারণে আমাদের এই রাস্তাঘাট গ্রামের অধিকাংশই ভাঙ্গা গেছে। সব বন্যার পর থেকে আমাদের যেই সমস্যা, আজও এই সমস্যা রয়ে গেছে। নেতা থেকে মন্ত্রী, এমএলএ পর্যন্ত আয়া দেখা গেছে, এমনকি বাইরে থেকেও মন্ত্রীরা, এমপি তারা এসে গেছে, কিন্তু কাজের কাজ এখনো কিচ্ছু হয়েছে না। আসলে আমাদের যে এই যে গ্রামের এই রাস্তা যোগাযোগের নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে সোনামুড়া আগরতলা সড়ক অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসী। এই দুরবস্থার জন্য তো আমরা ডেপুটেশনও দিয়েছি, এসডিএম এর কাছে ডেপুটেশন দিয়েছি, আর ব্লকের কাছে তো আমার প্রধান এখানে এই গাঁওসভাটা সিপিএম এর প্রধান, একটাই সিপিএম এর ইয়া পাইছে এখানে, এই প্রধান হিয়ারিং যাইতে আছে। এমনকি আমরা বুঝতে পারি না যে সিপিএম এর গাঁওসভা থেকে এই খালটা হয় না, এটা কিন্তু আমরা জানি না। তখন তো কাজে করবার দেখতেছি এটা এই সিপিএম এর গাঁওসভা থেকে এটা খালটা হইতে আসে না। এখন যে আন্দোলনটা চলছে এখানে কিন্তু দল টল নাই। এখন যে আন্দোলনটা চলছে এটা দল নাই, দল ছাড়াই আন্দোলন চলছে। আর আমরা এই দেখেন না, এটা যদি এর মধ্যে কিছু না হয়, আমরা ইমিডিয়েটলি একেবারে কোনো দল নাই, আমরা বেদিমারাবাসী, বন্যারণবাসী সবাই মিলে এই রাস্তা থাকতে দেবো। দীর্ঘ 1 বছর পরেও সংস্কার না হওয়ায় এবার নতুন করে বন্যা হলে কিংবা সামান্য বৃষ্টিতেই নদীতে তলিয়ে যাবে যোগাযোগের একমাত্র এই সড়কটি। একটি মাত্র সড়ক বন্ধ হয়ে গেলে বিপদে পড়বেন এখানকার স্থানীয় কৃষক, ছাত্রছাত্রী, রোগী এবং সন্তান সম্ভবরা। স্বাভাবিক কারণে অবিলম্বে নদী ভাঙন রোধ করে এই সড়কটি সংস্কার করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন বড়নারায়ণ গ্রামের বাসিন্দারা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। স্নেহা দেবনাথ মৃত্যু মামলার তদন্তে দিল্লি পুলিশের উপর বাড়ছে সন্দেহ। সিগনেচার ব্রিজ থেকে যমুনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে স্নেহা, দাবি দিল্লি পুলিশের। অথচ সিগনেচার ব্রিজের 7টি নজরদারি ক্যামেরায় ওই দিন একসাথে বিকল হয়ে পড়ে বলে দাবি করছে দিল্লি পুলিশ, যা নিয়ে সন্দেহ প্রকাশ করছে মৃতার পরিবার। 6 দিন ধরে নিখোঁজ থাকার পরে মিলল ত্রিপুরা স্নেহা দেবনাথের দেহ। রবিবার রাতে দিল্লিতে সিগনেচার ব্রিজ উড়ালপুলের নিচে যমুনা নদীতে ভাসতে দেখা যায় 19 বছর বয়সী ওই তরুণীর দেহ। প্রাথমিকভাবে অনুমান করে আত্মহত্যা করে থাকতে পারেন স্নেহা বলে দাবি করেছে দিল্লি পুলিশ। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। এক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবারের সন্দেহ বাড়ছে পুলিশি তদন্তের উপরেও। দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুমের বাসিন্দা স্নেহা দেবনাথ পড়াশোনার জন্য গিয়েছিলেন দিল্লিতে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের আত্মারাম সনাতন ধর্ম কলেজে 2য় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। গত 7 জুলাই শেষবার পরিবারের সঙ্গে কথা হয়েছিল তাঁর। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না স্নেহার। দিল্লি পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী খোঁজ চালাচ্ছিল এই তরুণীর। হোস্টেলের যে ঘরে থাকতেন স্নেহা, সেখান থেকে হাতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সেখানে নিজের জীবনকে শেষ করে দিতে চাইছেন স্নেহা, এমন কথাও লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ। দিল্লি সিগনেচার সেতু থেকে ঝাঁপ দিতে চাইছেন এমন আভাসও ছিল ওই সুইসাইড নোটে বলে দাবি পুলিশের। তরুণীর খোঁজ চালানোর সময় এক ট্যাক্সি চালকের সঙ্গেও কথা বলে পুলিশ। সিগনেচার ব্রিজের কাছে তরুণীকে নামিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ট্যাক্সি চালক। সেই মতো দিল্লিতে নিগমবোধ ঘাট থেকে নয়ডা পর্যন্ত এলাকা জুড়ে স্নেহার খোঁজ শুরু করে দিল্লি পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। রবিবার রাতের ওই অভিযানে দিল্লির গীতা কলোনি উড়ালপুলের নিচে যমুনা নদীতে স্নেহার দেহ ভাসতে দেখেন পুলিশ কর্মীরা। দেহটিকে শনাক্ত করেছেন স্নেহার পরিবার। গত 7 জুলাই শেষবার মায়ের সঙ্গে কথা হয়েছিল স্নেহার। পিটুনিয়া নামে এক বন্ধুর সঙ্গে সরাই রহিলা স্টেশনে যাচ্ছিলেন স্নেহা। ভোর 5:56 শেষ কথা হয় স্নেহার সঙ্গে। ওই দিন 8:45 নাগাদ তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পরিবার, কিন্তু ফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্নেহার পরিবার। পিটুনিয়ার সঙ্গে যোগাযোগ করলে স্নেহার সঙ্গে তাঁর দেখা হয়নি বলে দাবি করেন তিনি। 9 জুলাই অভিযোগ দায়ের হওয়ার পর দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি চালাচ্ছিল স্নেহার। সিগনেচার সেতুর 7 কিলোমিটার এলাকার মধ্যে চলছিল খোঁজাখুঁজি। শেষে রবিবার রাতে উদ্ধার হয় তাঁর দেহ। এদিকে স্নেহা মৃত্যু মামলার তদন্ত নিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে তাঁর পরিবার।
ব্রিজে 7টির বেশি সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও 7 জুলাই একটিও কার্যকর ছিল না বলে দাবি করেছে পুলিশ, জানিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছে স্নেহা দেবনাথের পরিবার। একটি গতি মনিটরিং ক্যামেরা যা কেবল দ্রুতগামী যানবাহনের স্থির ছবি ধারণ করে, বাকি সব সিসিটিভি ক্যামেরা একসাথে ওই দিন কিভাবে বিকল হয়ে পড়ল তা নিয়ে প্রশ্ন তুলল স্নেহার পরিবার। ফিরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। বিভিন্ন দপ্তরে কর্মরত অনিয়মিত কর্মচারীদের তথ্য এবং বায়োডেটা অর্থ দপ্তরে জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার, অর্থাৎ 15 জুলাই। অথচ এই ক্ষেত্রে অনেক দপ্তরই সংবেদনশীল নয় বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্মচারী মহলের। রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত অনিয়মিত কর্মচারীদের বিষয়ে নির্দিষ্ট তথ্য তথা বায়োডেটা জরুরি ভিত্তিতে পাঠানো শেষ তারিখ হল 15 জুলাই মঙ্গলবার। সব তথ্য এবং বায়োডেটা মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার জন্য মেমোরেন্ডাম জারি করেছিল গত 30 জুন। যেসব অনিয়মিত কর্মচারী ডিআরডব্লিউ, কেজওয়েল, কন্টিজেন্ট ওয়ার্কার, পার্ট টাইম ইত্যাদি ক্যাটাগরির 31/3/2003 সালের আগে ও পরে যারা চাকুরি করছেন এবং যাদের অর্থ দপ্তরের অনুমোদন হয়ে রয়েছে, সেই সমস্ত অনিয়মিত কর্মচারীদের পুরো নাম, ডেজিগনেশন, জন্মের তারিখ, জয়েনিং তারিখ, শিক্ষাগত যোগ্যতা এবং অর্থ দপ্তরের অনুমোদনের নম্বর ও তারিখ প্রেসক্রাইব ফর্মে আগামী 15 জুলাই দুপুর 12টার মধ্যে পাঠানোর জন্য রাজ্য সরকারের সব দপ্তর প্রধানদের উদ্দেশ্যে জারি করা হয়েছিল নির্দেশিকা। মেমোরেন্ডামে উল্লেখিত ইমেইল নম্বরে অর্থাৎ পোর্টালে অনিয়মিত কর্মচারীদের বায়োডেটার ফর্মটি পূরণ করে পাঠানোর জন্য জারি করা হয়েছে নির্দেশ। রাজ্য সরকারের যেসব দপ্তরের অনিয়মিত কর্মচারী রয়েছেন, সেই সব দপ্তরের প্রধানরা অনিয়মিত কর্মচারীদের থেকে এসব তথ্য সংগ্রহ করে বা দপ্তরের কাছে তথ্য থাকলে সেই সব তথ্য বায়োডেটা অর্থ দপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে মেমোরেন্ডামে। কিন্তু অর্থ দপ্তর থেকে মেমোরেন্ডাম জারির পর এখনো পর্যন্ত সব দপ্তরের অনিয়মিত কর্মচারীদের বায়োডেটা দপ্তরগুলি সংগ্রহ করেনি বলে অভিযোগ বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মচারীদের। এই ক্ষেত্রে দপ্তর প্রধানদের চরম অবহেলায় ও গাফিলতিতে সব দপ্তর, অফিস এবং প্রতিষ্ঠানে অর্থ দপ্তরের মেমোরেন্ডামটাই পাঠানো হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্মচারীদের। আর সেই কারণে সংগ্রহ করা হয়নি সংশ্লিষ্ট অনিয়মিত কর্মচারীদের বায়োডেটা। অনিয়মিত কর্মচারীদের পূর্ণাঙ্গ বায়োডেটা দপ্তরগুলিতে আছে কিনা তা নিয়ে একদিকে প্রশ্ন উঠছে। দপ্তরগুলির সরকারি ফাইলে বায়োডেটা থাকলে তা সরাসরি দপ্তর প্রধানরা অর্থ দপ্তরে পাঠাতে পারবেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। অনিয়মিতদের বায়োডেটা 15 জুলাই বেলা 12টার মধ্যে অর্থ দপ্তরের মেমোরেন্ডামে উল্লেখিত ইমেইল নম্বর তথা পোর্টালে পাঠানোর জন্য সময়সীমা ধার্য করে দেওয়া হয়। 15 জুলাইয়ের মধ্যে ছিল শনি ও রবিবারের সরকারি ছুটি। ফলে এই সময়ের মধ্যে কর্মচারীদের বায়োডেটা দপ্তরগুলি থেকে পাঠানোর কাজ সম্পন্ন করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনিয়মিত কর্মচারীরা। অনিয়মিতদের নিয়মিতকরণের দীর্ঘ বঞ্চনার অবসানে কি করা যায়? প্রাথমিক পদক্ষেপে রাজ্য সরকার তথা অর্থ দপ্তর অনিয়মিত কর্মচারীদের প্রকৃত সংখ্যা ও স্ট্যাটাস যাচাইয়ে সংগ্রহ করছে বায়োডেটা। তবে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ কি তার কোনো উল্লেখ নেই অর্থ দপ্তরের মেমোরেন্ডামে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
মৎস্য উৎপাদনে এখনও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি রাজ্য, তাই প্রয়োজন মাছের উৎপাদন এবং সঠিক সংরক্ষণ। বিষয়টিকে কেন্দ্র করে সিপাহীজলা জেলা শাসক কনফারেন্স হলে সোমবার জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের সভাপতিত্বে। মানুষের চাহিদা অনুযায়ী মৎস্য চাষ প্রয়োজন, উন্নত মানের মাছ চাষের জন্য প্রয়োজন সঠিক সংরক্ষণ ব্যবস্থা, তবেই পূরণ হবে চাহিদা। মৎস্য উৎপাদনে অর্জন করতে হবে স্বয়ংসম্পূর্ণতা, এমনটাই জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। মৎস্য উৎপাদনকে কেন্দ্র করে জেলায় খনন করা হবে পুকুর, এছাড়া অব্যবহৃত জলাশয়গুলিকে করতে হবে পুনর্ব্যবহারের যোগ্য। এই লক্ষ্যে কাজ করছে দপ্তর, জানিয়েছেন মৎস্যমন্ত্রী। অনেক ফাইট চলছে বা আমরা কন্টিনিউয়াসলি স্ট্রাগল করছি, কারণ এটা ডিমান্ড আমাদের অনেক বেশি। আমরা যদি মাছের কথা বলি, মাছ প্রত্যেক মানুষের দরকার এবং এক এক ব্যক্তির দিনে 3 বেলাও মাছ খেতে পারে, তো স্বাভাবিক কারণে আমাদের ডিমান্ড কিন্তু অনেক হাই। সেই জায়গাতে আমরা দেখছি আজও আমাদের প্রায় 30 থেকে 31 হাজার মেট্রিক টন মাছের গ্যাপ আছে। সেগুলিকে ফিল আপ করার জন্য প্রতিনিয়ত আমাদের প্রয়াস চলছে। আমরা নতুন পুকুর খনন করছি, ফিশ ফার্মার যারা আছেন তাদেরকে ট্রেনিং দিচ্ছি, ইনোভেটিভ ওয়েতে যাতে আরও বেশি মাছ বৃদ্ধি করা যায় তার জন্য আমরা টেকনোলজি হায়ার করছি। সমস্ত প্রয়াস আমাদের চলছে। আমরা চেষ্টা করছি আগামী কিছু বছরের মধ্যেই, কিছু সময়ের মধ্যে যাতে আমাদের রাজ্যকে সেলফ সাফিসিয়েন্ট আমরা করতে পারি। স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের সদর কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস। এক্ষেত্রে অবিলম্বে স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে কংগ্রেস। বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও স্মার্ট মিটারের প্রতিবাদে মাঠে নেমে বিক্ষোভ শুরু করল কংগ্রেস। বিদ্যুতে স্মার্ট মিটার লাগানোর বিষয়টিকে কেন্দ্র করে সোমবার বনমালীপুর বিদ্যুৎ নিগম কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস। স্মার্ট মিটারের নামে গরিব অংশের মানুষকে চরম ভোগান্তির মধ্যে ঠেলে দিচ্ছে। তাছাড়া বিভিন্নভাবে গ্রাহকদের পকেট কাটার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেক বিদ্যুৎ বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এদিকে জনগণের আয় নেই, আর তার উপর সরকারের স্মার্ট মিটারে বাড়তি চাপ এসে পড়েছে। সরকারের তরফ থেকে জনগণকে আগাম না জানিয়ে বিদ্যুতের বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। আপনারা সবাই অবগত আছেন যে গত মাসের বিলের সঙ্গে বিভিন্ন ট্যাক্স লাগিয়ে, যেমন সানরিস, ডিউটি চার্জ, ফিক্সড চার্জ বিভিন্ন নামে অভিভূত করে তারা 500 থেকে 700 হাজার অবধি তারা বাড়িয়ে দিচ্ছে প্রত্যেকটা বিলের মধ্যে। একদিকে লোকের ক্রয় ক্ষমতা তলানিতে ঠেকেছে, পাশাপাশি বিদ্যুৎ ভোক্তাদের আগাম না জানিয়ে তারা খুশি মতো বিভিন্ন বিল বাড়িয়ে দিচ্ছে। আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং উপরোক্ত বিলটি যাতে বাতিল করা হয় তার জন্য আমরা দাবি জানাচ্ছি। পশ্চিমবঙ্গে স্মার্ট মিটারের বিপক্ষে মাঠ ঘাট গরম করছে ভারতীয় জনতা পার্টি, অথচ ত্রিপুরাতে জোর করে চাপিয়ে দিচ্ছে স্মার্ট মিটার। অবিলম্বে এই দ্বিচারিতা বন্ধ করে স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কংগ্রেস। লক্ষ্য করছি যে স্মার্ট মিটারের নামে আমরা বিগত 2-3 বছর আগেও দেখেছি অটোতে মিটার লাগানো হচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা অটো রিক্সার থেকে নিয়ে গেছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। এমনি আমাদের স্মার্ট মিটার, আমরা ডাল মে কুচ কালা হে, আমরা গন্ধ পাচ্ছি যে সেই জন্য উনি স্মার্ট মিটারের দিকে ঝুঁকছেন। ওনার দ্বিচারিতা, কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে বিজেপির মন্ত্রী উনি প্রতিবাদ করছেন যে স্মার্ট মিটারে বিল বেশি ওঠে, কিন্তু আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে যখন স্মার্ট মিটার বন্ধ হয়ে যাচ্ছে, মানে মুখ্যমন্ত্রী যখন স্বীকার করছে যে লাগাবো না, কিন্তু আমাদের এখানে আমাদের বিদ্যুৎ মন্ত্রী উনি নাচুরবান্দা, উনি স্মার্ট মিটার লাগাচ্ছেন। কিন্তু আমরা দেখছি যেখানে 600-700 টাকা বিল আসতো, 12,000-14,000 টাকা বিল আসছে। সেই জন্য আমরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, আপনি অতি সত্বর এই স্মার্ট মিটার ব্যবহার বন্ধ করুন এবং বর্ধিত যে বিদ্যুৎ মাশুল দিয়েছেন এগুলি প্রত্যাহার করুন। না হলে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিন জনগণকে নিয়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। স্মার্ট মিটার নিয়ে বিদ্যুৎ মন্ত্রী এবং তাঁর দোসর বিদ্যুৎ নিগম সাফাই গাইলেও বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ এক্ষেত্রে স্মার্ট মিটারের পরিবর্তে ডিজিটাল মিটারকেই স্বীকৃতি দিচ্ছেন সাধারণ মানুষ। অপরদিকে এই বিতর্কের মাঝে 77 পয়সা প্রতি ইউনিট বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে দিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই অনেকটা চুপিসারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে তা ইনস্টলমেন্ট আকারে আদায় করছে রাজ্য সরকার। সার্বিক বিষয় নিয়ে এবার সুর চড়িয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
এদিকে বিদ্যুতের স্মার্ট মিটারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বাসভবনের সামনে এই বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুৎ বিলের অতিরিক্ত বোঝা চাপানো হচ্ছে রাজ্যের মানুষের ওপর বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। অবিলম্বে স্মার্ট মিটারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রদেশ তৃণমূল কংগ্রেস। জানেন যে প্রতিনিয়ত ত্রিপুরাতে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হচ্ছে এবং স্মার্ট মিটার নামে সারা ত্রিপুরা রাজ্যের জনগণকে যেভাবে পূজা চাপিয়ে দিচ্ছে এবং বেসরকারীকরণের লক্ষ্যে তারা টাটা, আম্বানি, আদানি তাদের পকেট ভরার জন্য মন্ত্রী রতনবাবুর নেতৃত্বে তারা স্মার্ট মিটার নামে মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। সেটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তার বিরোধিতা করছি তীব্র, এবং আজকে মন্ত্রী রতননাথের বাড়ির সামনে আমরা এসে ধর্নায় বসেছি যে এদিকে কুমারঘাটেও বিক্ষোভ। স্মার্ট মিটার নিয়ে বাদ দিতে হবে ভুতুড়ে মিটার, লাগাম টানতে হবে মূল্যবৃদ্ধিতে, সুপ্রতিষ্ঠিত করতে হবে আইনি শাসন ব্যবস্থা, কমাতে হবে নারী নির্যাতন সহ বিভিন্ন দাবি দাবা নিয়ে 14 জুলাই সোমবার কুমারঘাট বিদ্যুৎ দপ্তরে ডিজিএম অফিসের সামনে বিক্ষোভ মিছিলে সামিল হন কংগ্রেস নেতৃত্বরা। রাজ্যে বিজেপি শাসনকে স্বৈরাচারী রাজার শাসন বলে আখ্যা দেন কংগ্রেস নেতৃত্বরা। প্রতিনিয়ত হামলা করা হচ্ছে বিরোধী দলের নেতা কর্মীদের বাড়িতে, তাই কঠোর পদক্ষেপ নিতে হবে আইনি শাসন ব্যবস্থায়। ক্রমাগত মূল্য বৃদ্ধির জন্য গরিব থেকে মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন জীবন আজ দুর্বিষহ, অবিলম্বে কমাতে হবে মূল্য বৃদ্ধি, এমনই অভিযোগ করলেন উপস্থিত বিক্ষোভে মিছিলে সামিল কংগ্রেস নেতৃত্বরা। লাগামহীন মূল্যবৃদ্ধির লাগাম টানতে হবে, কবে নেবে সুষ্ঠু পদক্ষেপ রাজ্য সরকার, এখন সে অপেক্ষায় গোটা রাজ্যবাসী। কারণ হচ্ছে এই রাজ্যের মানুষকে বারবার এই রাজ্য বিজেপি সরকার এই কয়েক মাসের মধ্যে কয়েকবার এই মিটারের বাড়িয়ে দিয়ে সাধারণ গরিব মানুষের উপরে একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। আর এখন বর্তমানে দেখা যাচ্ছে কি সাব মিটারের নাম দিয়ে একটা মানুষের কাছ থেকে পয়সা তোলার একটা ধান্দা তৈরি করা হয়েছে। দ্বিমুখী নীতি এদের। পশ্চিমবাংলায় ওদের দলের সভাপতি, ওদের দলের বিরোধী নেতারা বলছেন যে স্মার্ট মিটার বন্ধ করতে হবে, এটা নাকি 20% কমিশন দিয়ে সেই মিটার চালু করা হচ্ছে। তাহলে ত্রিপুরা রাজ্যে কত পার্সেন্ট কমিশন দিয়ে এই সাব মিটার এই স্মার্ট মিটারটা চালু করা হলো, এটা আজকে জনগণ জানতে চাইছে। আমাদের দাবি হচ্ছে এটা বন্ধ করতে হবে এবং বন্ধ করে যে রেটটা এখন মিটার প্রতি ইউনিট প্রতি যে রেট বাড়ানো হয়েছে এটাকে প্রত্যাহার করতে হবে। গল্প শোনানো হয়েছিল বাম আমলে, বাস্তবে রূপান্তর হলো বিজেপি এবং আইপিএফটির জোট সরকারের শাসনকালে। বিজেপির সরকারের চিন্তা ভাবনা রাজনীতিকে কেন্দ্র করে নয়, সমাজে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাই একমাত্র লক্ষ্য। পিএম জনমন এবং দাজ গোয়া প্রকল্পের উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে জুলাই বাড়ি সরেজমিনে পরিদর্শন করতে এসে এমনই মন্তব্য করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। 50টি আসনের ছাত্রী নিবাস, 50টি আসনের ছাত্র নিবাস, নবনির্মিত দ্বিতল বিল্ডিং এবং 19টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রীর এই পরিদর্শন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আরও উন্নত এগিয়ে নিয়ে যাওয়ায় রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য বলে জানান তিনি। এক সময়ে আমাদের এই কোয়াইফাং এলাকা বিকেল 4টা-5টা বাজলে মানুষ এই বাজার থেকে গ্রামীণ এলাকা যাওয়ার জন্য ভয় পেত। আজকে সে জায়গাতে দাঁড়িয়ে যে কোনোদিন আমরা ভাবতে পারি না আমাদের ওই বীরেন্দ্রনগর বিশ্ব বিরাট একটা আমাদের রিমোট এরিয়া, সে জায়গাতে ছাত্রীদের জন্য 50টা সিট নতুন হোস্টেল হচ্ছে এবং ছাত্রদের জন্য বয়সের জন্য প্রায় 50টা নতুন হোস্টেল, সেটা কাজ শুরু হবে। সেটা আগামী 29 তারিখে কেন্দ্র সরকারের দপ্তরের মন্ত্রীর ওনার উপস্থিতিতে ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে সেটা ফাউন্ডেশন স্টোন লাইং হবে। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের ফলে ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে আগামী 72 ঘন্টার জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। আগামী 3 দিন ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সোমবার জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম বাংলাদেশের সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে এই নিম্নচাপ।
এর প্রভাবে ত্রিপুরায় আগামী 72 ঘন্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। এটি উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল, পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার সংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্ন চাপটির অগ্রগতি বলে সোমবার জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে এটি আরো ঘনীভূত হয়ে নিম্নচাপ থেকে অবদমন বা ডিপ্রেশনে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরপরেই এই অবদমন বা ডিপ্রেশনটি অগ্রসর হবে উত্তর পশ্চিম দিকে। এর প্রভাবে আগামী 3 দিন ত্রিপুরার বিভিন্ন জেলায় সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। বিশেষ করে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সোমবার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিম ত্রিপুরা জেলা, সিপাহীজলা জেলার গোমতী, দক্ষিণ খোয়াই এবং ধলাই জেলার 1 বা 2টি স্থানে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে বজ্রপাত সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে দপ্তর। তাই জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।